আজকে 24শে নভেম্বর। আমরা যারা শ্রী অরবিন্দ শ্রীমায়ের পথে চলার চেষ্টা করি তাদের কাছে আজকে দিনটি একটি বিশেষ দিন। আজকে দিনটির একটি গুরুত্ব রয়েছে। এক শ্রী অরবিন্দের মহাসিদ্ধির কথা তো আছেই, কিন্তু এ বাদে ব্যক্তিগতভাবে আমার কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে, এই দিনের পর থেকে শ্রী মায়ের সামনে আসা শুরু এবং শ্রী অরবিন্দের যে ভাবনা চিন্তা সেটা প্রয়োগ কিভাবে হবে এবং সেটার সঠিক প্রয়োগ হলে আমাদের জীবনে তার ইতিবাচক দিকটি কি হবে, তো এই প্রয়োগের জায়গাটা কিন্তু শ্রীমা দেখিয়েছেন। এবং পরবর্তীকালে শ্রী অরবিন্দ আশ্রমকে সংগঠিত করা এবং তার যে বিপুল কর্মকাণ্ড, সর্বোপরি মানুষের জীবনে সেটা কিভাবে একটা ইতিবাচক ভূমিকা নেবে, এই জায়গাটার এই প্রয়োগের জায়গাটা কিন্তু শ্রীমায়ের দেখানো। এই 24শে নভেম্বর 1926 এই তারিখের পরে শ্রী অরবিন্দ অন্তরালে যান এবং সামনে আসতে শুরু করেন শ্রীমা। এবং এই মানুষটি, শ্রীমায়ের কথা বলছি, সারা জীবন কাজ করেছেন এবং তার সান্নিধ্যে যারা এসেছেন তাদেরও কাজ করতে বলেছেন। আজকের দিনটির সম্পর্কে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন শ্রী সুব্রত সেন, আপনাদের সকলের পরিচিত। আমি সুব্রত তাকে অনুরোধ করব আজকের দিনটির তাৎপর্য সম্বন্ধে একটু বলার জন্য, এবং তারপরে আপনাদের যদি কোনো প্রশ্ন উত্তর থাকে তাহলে একটা সেই রকম ইন্টারঅ্যাক্টিভ সেশন চলতে পারে। সুব্রত দা। আমরা তো শুনলাম আর আমরা সকলে জানিও যে আজকের দিনটি কোন গুরুত্ব বহন করছে। আজকের দিনটি নিয়ে বিভিন্ন জায়গায় আমার দীর্ঘদিনের প্রায় 40-45 বছরের অভিজ্ঞতায় দেখেছি যে আজকের দিনটি বিশেষ যে প্রেক্ষিত, তার যে অপূর্ব বর্ণনা নরনীন্দ্র স্মৃতির পাতায় করেছেন এবং যেগুলো বহু চর্চিত তথ্য হিসাবে, আমি আজকে ইচ্ছা করি সেটা এড়িয়ে যাব, কারণ আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আমিও এই কাজটা করেছি। কেন জানি না বারবার আমার মনে হয়েছে, আপনারা অনেকেই জানেন, পার্থ জানেন, যে আমি নিজে পড়াশোনা করতে অভ্যস্ত, লেখালেখি করি, অনলাইনে ক্লাস নিই, কিন্তু বাই নেচার আমাকে যদি দুটো অপশন দেয়, একটা একদম ফিল্ডের কাজ আর একটা তত্ত্ব, আমি ওই ফিল্ডের কাজটাতেই আমার বেশি আগ্রহ। পশ্চিমবঙ্গের মাটি অত উর্বর এখন হয়নি যে কাজ করতে চাইলেই কাজ করতে পারা যাবে। দেয়ার আর সো মেনি ফ্যাক্টরস, হিন্ড্রেন্সেস, অনেক বাধা আছে এখানে। তার দীর্ঘ ইতিহাস আছে, রাজনৈতিক ইতিহাস আছে, ইংরেজ শাসনের ইতিহাস আছে, আমি সেটা বলছি। অথচ পার্শ্ববর্তী উড়িষ্যা রাজ্যের সাথে গভীর নিবিড় যোগ আমার, সেখানে যে আজকে শ্রী অরবিন্দের নামে একটা বিপ্লব হয়ে গেছে, আমি সেই প্রেক্ষিতে যাচ্ছি। আমার বারবার মনে হয়েছে যে কোনো তত্ত্বকথার যে তার যে আসল যে প্রাসঙ্গিকতাটা হচ্ছে জীবনে। তত্ত্ব, আমরা যেগুলোকে তত্ত্ব বলি, আসলে সেটা তত্ত্ব না। প্রথম যখন একটা অভিজ্ঞতা হয়, সেটা যখন লিখিত হয়, টেক্সট হয়, তখন সেটা তত্ত্ব হয়ে দাঁড়ায়। তখন আমরা সেই তত্ত্বটা নিয়ে চর্চা করি, কিন্তু আসলে তো তত্ত্বটা তত্ত্বের জন্য নয়, তত্ত্বটা হচ্ছে জীবনের জন্য। আমার মনে হয়েছে আমরা বারবার সচেতনভাবে হোক, অচেতনভাবে হোক, বা আমাদের প্রকৃতি হোক, আমরা এটাকে অবহেলা করি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কারণ আমি নিজে একটা সরকারি প্রশাসনে ছিলাম, আমি সেই জীবনটাও জানি। আমার একটা সামাজিক জীবন ছিল, সেটাও জানি। একসময় গভীর সক্রিয়ভাবে বামপন্থী রাজনীতি করেছি গ্রামে গঞ্জে, সেটাও জানি। আর তারপরে
71 সাল 72 সালের পর থেকে আমি এটার সাথে যুক্ত হই, সেটাও জানি। এখনো আমার গ্রামগঞ্জের সাথে নিবিড় যোগ আছে। আমার জীবনযাত্রাকে আমি সেইভাবে এখন চেষ্টা করেছি খাপ খাইয়ে নেওয়ার সবসময়। তো আমার মনে হচ্ছে যে এই জায়গাটায় আমরা খুব নেগলেক্ট করেছি, ইনজাস্টিস করেছি নিজের প্রতি নিজের, আর যে আদর্শটা সামনে আছে তার প্রতিও। ইট ইজ এ গ্রস ইনজাস্টিস। ইনজাস্টিসটা প্রথমে নিজের প্রতি। সেই জন্য আমি 24শে নভেম্বরের ওই প্রেক্ষিতটা নিয়ে আলোচনা করব। আমি 24শে নভেম্বরের ব্যাপারটা একটু এপিসোডটা অন্যভাবে বলার চেষ্টা করব, খুব অল্প সময় বলবো। এই কারণে বলবো, বলার অনেক আছে, যে তারপরে একটা পরিসর থাকুক, যে সেইটার সম্বন্ধে আমাদের পারস্পরিক কোনো প্রশ্ন আলোচনা হতো, সেটা আমার যেটুকু অভিজ্ঞতা আছে আমি শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই এটা মনে রেখে মা শ্রী অরবিন্দের শিক্ষার আলোকে চেষ্টা করব নিজস্ব কোনো একটা যে মানে সংস্কার, নিজের যে একটা পক্ষপাত মনে সেটাকে মানে সচেতনভাবে এড়িয়েই আমি সেটা করার চেষ্টা করব, যদি সেরকম সুযোগ আসে আমার আলোচনা করে। প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নটা বলা হয় আজকে আনুষ্ঠানিকভাবে সমস্ত সেন্টারেই এটা নিয়ে আলোচনা হচ্ছে, আজকের দিনটা স্বীকৃতি দিবস, আশ্রমে দর্শন দিন, সারা পৃথিবীর থেকে লোকজন যাচ্ছে, এটা একটা রিচুয়ালস হয়ে গেছে, এবং দিস ইজ মোস্ট ডেঞ্জারাস। ইট হ্যাজ বিকাম এ রিচুয়াল। আমি কেন বলছি, আমার এই বলার স্পর্ধাটা এসছে মায়ের কথা থেকে। যখন সমাধিতে ভক্তরা, আশ্রমিকরা, ভক্তরা তারা ফুল নিবেদন করছে, প্রণাম করছে, মা ব্যালকনি থেকে দেখতেন, ব্যালকনি থেকে দেখা যায় মা যেখানে বসতেন, মার ঘর থেকে তিনি তাকাতেন। মা তাদের তখনই বলছেন উদ্দেশ্য করে, আবার একটা ধর্ম হচ্ছে। একবারে কালি কলমে লেখা আছে, ধর্ম হচ্ছে। মা আমাদের মনের কথা জানেন, তিনি অন্তর্যামী, মা আমাদের প্রকৃতি চেনেন। মা যখন বলেন তখন আমাদের চিন্তা করতে হয়। আমি লেখাটা অনেকদিন আগে পড়েছি, কিন্তু লেখাটা বিগত 15 বছর ধরে খুব স্পেসিক্যালি এই জিনিসটা আমাকে হন্ট করে। আমি খুব সচেতনভাবে চেষ্টা করি যে এই দিনগুলো আমি যেন ধর্ম না করে ফেলি, বা আমি যে কাজের সাথে আছি আমাকে কেন্দ্র করে 2-4টে মানুষজন যারা আছে যেখানে ছড়িয়ে ছিটিয়ে, তারা যেন আবার এদিকে ঝুঁকে না। কেন ধর্ম করে ফেলাটা মানুষের প্রকৃতি, এটা আমি কোনো ব্যক্তি বিশেষের দোষ না। মানুষ সব জিনিসকে তার একটা ছোট্ট পরিসরের মধ্যে যদি নিয়ে নেয়, খুব কমফর্ট জোন ওটা মানুষের। ধর্ম মানে একটা ফ্রেম, একটা ছোট্ট ফ্রেম, ফ্রেমের মধ্যে তুমি তাকে তোমার মতো করে ব্যবহার করছো, যেখান থেকে হয় ধর্ম মান্যতা। শ্রী অরবিন্দ হিউম্যান সাইকেল নিয়ে প্রচুর আলোচনা করেছিলেন। ইন দ্য নেম অফ রিলিজিয়ান কি হয়েছে, কেন বলছেন যে শ্রী অরবিন্দ উহা বলিয়াছেন, মা ইহা বলিয়াছেন, সুপার মাইন্ড এই, সুপার মাইন্ড এই, হিউম্যান মাইন্ড এই, উই ক্যান কোট। আমরা পড়াশোনা করলে একটু সেটা বলতে, এবং আমার মনে হয়েছে, এখন মনে হয় এই বয়সে এসে, আই এম রানিং 73, একটু শেকি ফিল এই কথাগুলো বেশি আলোচনা করার। তার কারণ একটা সময় আশ্রমে গিয়েছিল, আশ্রম টালমাটা, ভিতরের আশ্রমটা টাল, ননীদা তখন বেঁচে। আপনারা জানেন নন্দীকান্ত গুপ্ত মহাযোগী, তো নন্দিনীদা একসময় মেসেজ দিতে বাধ্য হলেন যে আমরা ওইসব সুপ্রাভিটার থাক, আমাদের পোস্টম্যান থাক, আমরা আগে মানুষ। নোটিশটা নন্দিদার ঘরেই সম্ভবত ছিল, আশ্রমিকরা গিয়ে পড়তো, ওটা পাবলিকলি ছিল, ভিতরে যারা যেত, এবং সেটা বহু চর্চিত। এইটা আমাদের জন্য সচেতন করা। তখনকার দিনে যদি নন্দিদা ওটা লিখে থাকেন, কারণ আশ্রম মানে কিন্তু একটা বিচ্ছিন্ন নয়, হোল আশ্রম মানে হচ্ছে হোল ওয়ার্ল্ডের একটা এপিটোম। মা বলেছেন, আমি এখানে যা করেছি, যাদের রেখেছি,
সমস্ত ধরনের মানুষকে নির্বাচিত করে রেখেছি। এমন মানুষও রেখেছি যারা এখানে আছে তাদের বাইরে থাকলে স্থানত জেলখানা ছাপানো হচ্ছে। এটা তথাকথিত আশ্রম নয় যে 12 বছর ব্রহ্মচর্য করার পরে সন্ন্যাস। মা বলেছে শ্রী অরবিন্দ যোগ হচ্ছে যোগ ফর দ্য ম্যানকাইন্ড, যোগা মাস্ট বি রিভিলড টু ম্যানকাইন্ড। সুতরাং এই যোগটা বাছাই করে কিছু সন্ন্যাসীদের নিয়ে আশ্রম মাঝে সমস্ত মানুষের মধ্যে সমস্ত রকম মানুষকে নিয়ে একটা ল্যাবরেটরিতে এক্সপেরিমেন্টের জন্য, যে তাদের উপর কনসাসনেস কি করে কাজ করে। মা বলেছেন একটা চেঞ্জ যদি একটা মানুষের মধ্যে হয়, প্রকৃতিগত একটু চেঞ্জ, আশ্রমে যারা আছে তার রেসিপ্রোকাল চেঞ্জেস হবে তার প্রোটোটাইপ যারা পৃথিবীতে আছে। এইটা যখন পড়েছিলাম বিশ্বাস করি। তারপরে যখন আমি গত 15 বছর আগে একটা কাজ করতে গিয়ে আমি ইন্টারনেটে একটা পেপার ডাউনলোড করলাম, সম্ভবত সেটা ফিজি দ্বীপপুঞ্জ, এখন স্মৃতিশক্তি সাহায্য করে না। বিজ্ঞানীরা সেই দ্বীপপুঞ্জটাতে গিয়ে, তারা মূলত নৃতত্ত্ব বিজ্ঞানী, আর এই এক্সপেরিমেন্টটা আমাকে ভাস্কর জিজ্ঞেস করেছিল, ভাস্করকে আমি তারপর লিঙ্কটা দিয়ে দিয়েছি সেদিন। এমন তুমি লিঙ্কটা দেখো, গুগলে আছে, গুগলে এখন পাওয়া যায়। কয়েকটা বানরকে নিয়ে ওরা একটা এক্সপেরিমেন্ট শুরু করবে। রিমেম্বার ইট, আমাদের সেন্টারের কোথায় দায়িত্ব, আমাদের দায়িত্ব, আমাদের এই কোটিগত মানুষ বিভিন্ন সেন্টারে যারা আছে। তো ওরা করলো কি, বানরদের মধ্যে কিছু অভ্যাসগত পরিবর্তন বিজ্ঞানীরা ঘটালো। বিজ্ঞান একটা বানর যেমন হয় চলাফেরা করে, তার মধ্যে তাদেরকে কিছু শেখানো হলো, কিছু অভ্যাস, আমি ডিটেলসে যাচ্ছি না। এবং সেটা গিয়ে যখন 100টা বানরের কাছাকাছি হলো, দেখা যাচ্ছে ওদের প্রজাতির দূরবর্তী দেশে সেম প্রজাতির যারা আছে তাদের মধ্যে সাইমultaneous চেঞ্জ হয়ে গেছে। ইট ইজ নাও ডকুমেন্টেড ইন গুগল। 100 monkeys এক্সপেরিমেন্ট গুগলে টাইপ করবেন, পেয়ে যাবেন লিঙ্কটা, অনেকগুলো আছে, পেয়ে যাবেন। আমি চমকে গেছি যখন 15 বছর আগে এই ব্যাপারটা পেয়েছি। তাহলে মা যেটা বলেছেন আশ্রমে, যে আশ্রমে আমি জেনে শুনে সমস্ত ধরনের মানুষদের রেখেছি, এমন মানুষদের রেখেছি যারা বাইরে থাকলে যাদের স্থান তো জেলখানা, তাদেরকে এনেছি, তাদের উপর এক্সপেরিমেন্ট হচ্ছে কনসাসনেস অ্যাপ্রোচ দিয়ে, মায়ের চেতনা দিয়ে, মানুষের চেতনা দিয়ে, যে সেই মানুষটা চেঞ্জ হলে তার টাইপের যে মানুষগুলো বাইরে আছে তাদের মধ্যে করেসপন্ডিং চেঞ্জ আসবে। সেজন্য ওটাকে বলছেন এপিটম অফ দি ওয়ার্ল্ড। সুতরাং আশ্রমটা মা বলেছেন কিছু মানুষকে নিয়ে তার পরিবর্তন, কনসাসনেসের পরিবর্তনের সাথে সাথে প্রকৃতিগত পরিবর্তন যেমন যেমন হবে, সেই পরিবর্তনটা বহির্বিশ্বে হবে। এবার ভেবে দেখুন, এবার আমাদের দিকে তাকে, আমরা যারা সেন্টারে আছি, বিশেষ করে যারা কোর গ্রুপে, আমি কোর গ্রুপের কথা বলছি, আমি ভক্তদের কথা বলছি না, কারণ আগে কোর গ্রুপ, তারপরে তার অফশুট, তাই তো? যারা কোর গ্রুপে আছে তাদের কি ইমেন্স রেসপন্সিবিলিটি, মেবি এ ট্রাস্টি, মেবি অর্গানাইজিং কমিটি, মেবি এ সেক্রেটারি, মেবি এ ম্যানেজিং ট্রাস্টি, যারা কোর গ্রুপে আছে বিভিন্ন কেন্দ্রে, কি ইমেন্স রেসপন্সিবিলিটি আমাদের উপর রয়েছে। যে আমার মধ্যে যদি আমি চেঞ্জটা আনতে পারি, তবে শ্রী অরবিন্দ যেটা বলেছেন তার প্রতি সত্যি সত্যি জাস্টিস হবে, সে আদর্শটা, তার থেকে বেশি নিজের প্রতি জাস্টিস। মা বলছেন সবচেয়ে ইনজাস্টিস নিজের প্রতি নিজে করবে। কিরকম, নিজের যে শুদ্ধ প্রকৃতিটা রয়েছে সেটার প্রতি চরম ইনজাস্টিস জ্ঞানত বা অজ্ঞানত করে চলেছি। মনে হতে পারে কি ইনজাস্টিস হচ্ছে, আমি তো বেশ ভালোই আছি, আমি ওর সাথে ঝগড়া করি না, আমার ছেলেটাকে ভালো করে মানুষ করছি, মেয়েটাকে ভালো মানুষ করছি, আমার প্রতিবেশীর সাথে আমার সদ্ভাব আছে, তো আই এম ডুইং রাইট। এটা একটা নীতি নৈতিকতার কথা ভাবছি আমরা যখন এটা কথা বলছি, কিন্তু আমার ভিতরে যে এমন একটা এলিমেন্ট আছে, যে এলিমেন্টটা আছে বলেই আমি আছি,
এলিমেন্টটা আছে বলেই এত স্বপ্ন, এত কিছু ভাবা, এত কিছু সব, সেই এলিমেন্টটা যদি চলে যায়, আমি আর একটা ইট কাঠ পাথর সমান। মুহূর্তের মধ্যে যদি এলিমেন্টটা চলে যায়, মাই সোল, মাই স্পিরিট, the spirit is there, but we have no knowledge, we have no interest about our core of the being. অথচ সেইটা আছে বলেই এইগুলো আছে। আমার সমস্ত প্রকৃতি কাজ করছে, আমার ইনস্ট্রুমেন্টগুলো কাজ করছে, কিন্তু মনে হতে পারে তাহলে তো ঠিকই আছে। না, ঠিক নেই। তার কোর অফ দি বিং যেটা আছে, সেইটার সাথে আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো, তার কোনো অর্কেস্ট্রেশন নেই, হারমোনি নেই, ডিজার্ভ। শ্রী অরবিন্দ লাইব্রেরিয়ানে বলছেন, অল প্রবলেমস অফ এক্সিস্টেন্স আর এসেনশিয়ালি দ্য প্রবলেমস অফ হারমোনি। একদম ফার্স্ট চ্যাপ্টারের শুরুতেই বলছে, পৃথিবীতে যা কিছু দেখছে, সে ফ্যামিলিতে স্বামীর সাথে স্ত্রী, একটা দলের সাথে দলে, একটা মতবাদের সাথে মতবাদে, একটা অল প্রবলেমস অফ এক্সিস্টেন্স আর এসেনশিয়ালি দ্য প্রবলেমস অফ হারমোনি। আর সব ছেড়ে দিন আমার নিজের মধ্যেই ডিজার্ভমেন্ট। when I preach a thing, একটা আমি আদর্শকে প্রিচ করছি, ইট ইজ ইজি টু প্রিচ, কিন্তু আমি বাড়িতে আমার প্রকৃতির সাথে আমার নিজের যা প্রিচ করছি আমি তা করছি। মা বলছেন সিনসিয়ার কাকে বলে? যে জানে হু ইজ নট সিনসিয়ার, হি ইজ সিনসিয়ার। কি সাংঘাতিক কথা মা! মা বলছেন হু ইজ সিনসিয়ার, তার উত্তরটা মা নিজে দিচ্ছেন, হি হু নোজ দ্যাট হি ইজ নট সিনসিয়ার, হি ইজ সিনসিয়ার। মানে যখনই নিজের দিকে তাকাতে শুরু করবো সত্যি সত্যি, তখন বুঝতে পারবো যে আমার ভিতরে কত অপূর্ণতা, অসম্পূর্ণতা আছে। দ্যাট ইজ দ্য টেস্ট অফ সিনসিয়ারিটি। আমি যখন প্রথম পড়েছিলাম বুঝতে পারিনি, কিছুদিন পরে চমকে গেছি। মানে আমি ইনসিনসিয়ার বুঝতে পারাটা কতখানি সিনসিয়ারিটির প্রয়োজন। আমার মধ্যে যে অপূর্ণতা আছে সেটা বুঝতে পারাটাই প্রথম সিনসিয়ারিটির পরীক্ষা। তো সুতরাং এইটা হচ্ছে আমাদের কাছে কিন্তু একটা প্রজেক্ট, আমার জীবনের কাছে, আর বড় সমাজের কাছে তো একটা বৃহত্তর প্রজেক্ট শ্রী অরবিন্দ মা দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, কাম টু দ্য পয়েন্ট, আজকের দিনটা হোয়াট ইজ ওভার, কি তিনি বলেন? আমার তার সাথে আমাদের এই দৈনন্দিন জীবনে, এই যে স্কুলে পড়াচ্ছি, এই যে আমি ম্যানেজমেন্টে আছি, কোথাও কোথাও কোনো প্রফেশনে আছি, কোথাও কোনো ব্যবসা করছি, দিন বুঝে তার সাথে কিছু সম্পর্ক। খুব শর্টে আমি বলে চলে যাব। সেটা হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে অসম্পূর্ণ জীব হচ্ছে মানুষ। একমাত্র মানুষের মধ্যে কন্ট্রাডিকশন আছে। ম্যান ইজ এ কংগ্লোমারেশন অফ ডিসপ্যারেট পার্সোনালিটি। ডিসপ্যারেট না, কিন্তু ডিসপ্যারেট মানে পরস্পর বিরোধী সত্তার সমাহার। এই কথাটা দিলীপ রায় শ্রী অরবিন্দ কেম টু মি বইতে লিখেছেন। অসাধারণ দিলীপ রায়ের বইটা, কেম টু মি বই। কেমন ইংরেজি, তেমনি তার উপস্থাপনা, পড়ে দেখবেন। ম্যান ইজ এ কংগ্লোমারেশন অফ ডিসপ্যারেট পার্সোনালিটি। এই ডিসপ্যারেট পার্সোনালিটিটাকে মধ্যে হারমোনাইজেশন আনাটাই একটা জীবন শৈলী। সব ছেড়ে দিন তত্ত্ব কথা। ডিসপ্যারেট পার্সোনালিটির মধ্যে একটা ইন্টিগ্রেশন আনাটাই হচ্ছে আমাদের জীবন শৈলী হওয়া উচিত। সেটাকে আপনি সাধনা করুন, যাই করুন, কিন্তু সেটা সম্ভব না। পৃথিবীতে প্রচুর এক্সপেরিমেন্ট হয়েছে, ফেল করেছে। ধর্মের নামে হয়েছে, ফেল করেছে। ধর্মের ইতিহাস তাই বলে, যারা অবতার গল্প পুরুষরা এসেছিল তাদের সময় সমকাল কিছু এনলাইটেন্ড হয়েছিল, তারা চলে গেছে। ইন দ্য নেম অফ ক্রাইস্ট কি হয়েছে, ইন দ্য নেম অফ মোহাম্মদ কি হয়েছে, ইন দ্য নেম অফ জুরাস্ট্রিস্ট কি হয়েছে, ইন দ্য নেম অফ হিন্দুইজমে কি হয়েছে, ব্রাহ্মণ্যবাদ এসে কি সর্বনাশটা করেছে। তারপরে তো শঙ্করাচার্য বুদ্ধের আবির্ভাব। সেটাও যে ভারতবর্ষে যতটা অবদান, সেটাও যে ভারতবর্ষের আজকে যে প্যাসিভিটি সামগ্রিক জীবনের মধ্যে একটা রোবাস্ট সিভিলাইজেশন যে ছিল, সেটার অধঃপতনের জন্য বুদ্ধদেবের কাছে আমরা অনেক ঋণী, শঙ্করাচার্য ঋণী, কিন্তু আবার তাদের জন্য এটা হয়েছে। আজকে ভারতবর্ষের যে একটা নিষ্কর্ম অবস্থা, প্যাসিভিটি, সেটা একটা সুন্দর প্রেক্ষিত আছে, পরে আলোচনা করা যাবে। তো যেটা বলছিলাম, সেটার চেষ্টা হয়েছে, হয়নি। কেন হয়নি? শ্রী অরবিন্দের কাছে এটা সবসময় একটা বড় প্রশ্ন ছিল, এবং শ্রী অরবিন্দ উত্তরটা দিয়েছেন আমাদের কাছে।
সে দীর্ঘ ইতিহাস। সেটা হচ্ছে যে আমাদের যে অসম্পূর্ণতা, এই অসম্পূর্ণতা থেকে মানুষের কোনোদিন মুক্তি সম্ভব নয়। আমরা যে পথে এগিয়েছি, যে পথকে আশ্রয় করিয়েছি, তার কারণ আমাদের মধ্যে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটাই ইন্টিগ্রেশনটা করতে পারে। অর্থাৎ আমার যে ইনার বিং, অরবিন্দ বলছেন সোল, স্পেসিফিক্যালি তার মধ্যে যে সত্তাটা আছে সেটা মায়ের একটা আবিষ্কার বলবো ছিল, সেটা চিরকালই ছিল, কিন্তু মা ওটাকে প্রথম ধরতে পারেন, সেটা সাইকি। যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটা আমাদের সামনে না আসছে, আমার যে কোর অফ দি বিং, সেইটার সাথে আমার ইন্টিগ্রেশন না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিছু করা সম্ভব নয়। এই কগ্নোমারেশন অফ ডিসপার্স পার্সোনালিটি, আইন চেঞ্জ, সংবিধান চেঞ্জ, সব কিছু চেঞ্জ, সরকার চেঞ্জ, কিচ্ছু হবে না। এটা শ্রী অরবিন্দের হিস্টোরিক্যালি অ্যানালিসিস করছে। We will be registering failure after failure, শ্রী অরবিন্দের কথা। শ্রী অরবিন্দ যেটা আমাদের বলেছেন যে এই যে জগৎটা আমরা দেখছি, এই যে দৃশ্যমান জগৎ, এই জগতের ঊর্ধ্বে একটা অদৃশ্যমান জগৎ রয়েছে। আজকে আমার সুযোগ নেই। The approach is quantum consciousness. Quantum consciousness মানে যে জিনিসটা এখানেও আছে সেটা ওখানেও আছে। There is no disruption. আচ্ছা, বিজ্ঞানে প্রমাণিত, আধ্যাত্মিকতারা, আমাদের ঋষিরা বলেছিলেন ওয়ার্ল্ড ইজ ওয়ান, ম্যাটার ইজ ওয়ান। আজকে কোয়ান্টাম ফিজিক্স যেখানে এসে গেছে, সেইখানে রিডাকশনিস্ট সায়েন্সরা, সুইডো সায়েন্টিস্টরা, এই যে কি বলে যে বিজ্ঞান মঞ্চ যেগুলো করে না, মানে খুব হাসি পায় এদের কারবার দেখলে। They do not know about quantum physics. কোয়ান্টাম ফিজিক্সে ভারতবর্ষের উপনিষদের যে মূল যে সত্য একেবারে এক, এবং সেই নিয়ে যে গবেষণাগুলি নিলস বোর থেকে, শর্টিংগার থেকে, ফিল্ডস অফ ক্যাপ্টার থেকে যারা আছেন তাদের বই যদি পড়েন, the world is one, everything is one. আমরা এটাকে ডিভাইড করেছি, we have divided, and therefore আমরা এখন এটাকে ইউনাইটেড করতে চাইছি। ডিভাইড করেছি আমরা, আমাদের ডিভিসিভ কনসিয়াসনেস, এখন আমরা ইউনাইট করতে চাইছি, বাট উই ডু নট নো হাউ টু ইউনাইট। কেন, যে কনসিয়াসনেসটা ডিভাইড করে চলেছে প্রতি মুহূর্তে, কম্পিটিশন করে, সেই কনসিয়াসনেসে কি করে ইউনিটি আসবে? ইউনিটি আসলে সেটা আবার ভেঙে যাবে। যে কনসিয়াসনেসের জন্যই এত ডিসইউনিটি, ডিভিশন, জেলাসি, হ্যাট্রেড, রাজনীতির সাথে রাজনীতি, সম্প্রদায়ের সাথে সম্প্রদায়, দেশের সাথে দেশে, প্রদেশের সাথে প্রদেশে, যে কনসিয়াসনেস থেকে, সেই কনসিয়াসনেস দিয়ে কি করে ইউনিটি আসবে? এটা তো লজিক্যাল। সেই জন্য একটা মানে সূত্র আছে টিচিংয়ে, যে ক্লাসের প্রবলেম, সেই প্রবলেমটা যে সলভ করবে তাকে সেই ক্লাসের থেকে বেশি জ্ঞান থাকতে হবে, তাই তো? প্রবলেমটা সলভ করে কি জিনিয়াস ছাড়া? টিচার সলভ করে। টিচার নোজ বেটার দ্যান দ্য স্টুডেন্টস। সেই জন্য অঙ্কের যে সমস্যাটা, সেটা যদি একজন এক্সপার্ট, যে তার অনেক উপরে আছে সেই অঙ্কের জ্ঞানে, সে সলভ করতে পারে। জীবনের ক্ষেত্রেও তাই। আমার জীবনের যে সমস্যাগুলো এই যে দেখছি, তো আমি ভাবছি এইখানে থেকে আমি সমস্যা কোনোদিন হবে না। শ্রী অরবিন্দ কি সুন্দর লজিক্যালি ব্যাখ্যা করেছেন, তার লেটার সংযোগে ব্যাখ্যা করেছেন। আমাকে যদি এই স্তরের প্রবলেমকে সলভ করতে হয়, আমাকে উপরে উঠতে হবে, ভেরি লজিক্যাল। তো উঠবো কি করে? আমি তো রয়েছি আবার কতগুলো ফেনোমেনাল কনসিয়াসনেস থেকে। শ্রী অরবিন্দ যে হায়ারার্কি অফ মাইন্ডটা নিয়ে যে গবেষণা করেছেন, তার যে কোয়েস্ট, তার যে জার্নি, তার যে অ্যাডভেঞ্চার অফ কনসিয়াসনেস, সেই জার্নি করতে করতে আজকের দিনে এমন একটা জায়গায় তিনি উঠেছিলেন, সেটাকে তিনি বলছেন ওভার মাইন্ড, অতিমানস। আমি এইখানে ক্লাসে মনে আছে, মানে 8টা থেকে 10টা ক্লাসে ডিসেন্ট অফ কনসিয়াসনেসের উপর বিস্তৃত আলোচনা করেছিলাম, গল্প করে পড়ে। তো সেইখানে চেতনার যে উৎস, আজকেই সকালবেলায় আপনারা জানেন কিনা জানি না, বন্দনা সিংহ, একজন বিখ্যাত ভারতবর্ষের নারী শক্তি, যিনি আমি বিশ্বকে কাঁপাচ্ছেন, বন্দনা সিংহ, তিনি জেনম সিড নিয়ে ইত্যাদিতে কাজ করছেন। হি ইজ এ ওয়ারিয়ার অফ দ্য ডিভাইন। তো ওর একটা ভিডিও হঠাৎ এসে পড়লো,
ইউটিউবে, শি ইজ টকিং লাইক, আমি তাই আমার স্ত্রীকে বলছিলাম এই তো ভগবানের আয়ুধ কাকে বলে, এই দেখো এই এক একটা ভগবানের আয়ু, অথচ হাজার হাজার ইনস্টিটিউশন করেও কিছু হচ্ছে না, আমরা ধরলক্ষণ করে আছি। তিনি সেই টক্সে বলছেন যে যা কিছু আজকে বিশ্বে হচ্ছে, এই ভারতবর্ষ বেদ উপনিষদকে যদি আমরা না বোঝার চেষ্টা করি, উই ক্যানট সলভ এনিথিং, নাথিং, উই ক্যান সলভ নাথিং। তো সেই চেতনাটা যে যে একদিন বিজ্ঞান তো বলছে যে একদিন এই বিশ্ব ছিল না, শূন্য ছিল, তারপরে একটা জায়গার থেকে তারপরে জ্বরের আবির্ভাব হলো। এখন রিসেন্ট সায়েন্স বলছে, রিডাকশনিস্ট সায়েন্সের দিন শেষ, কোয়ান্টাম কনসাসনেস, কোয়ান্টাম সায়েন্স বলছে আগে কনসাসনেস তারপরে ম্যাটার। এবং এটা নিয়ে বিস্তৃত লজিক্যাল প্রচুর কাজ হয়েছে, লজিক্যালি বোঝার পক্ষে যাতে মানুষের সুবিধা। আগে কনসাস, এবং ভারতবর্ষের ইস্যু দেয়ার ইজ নাথিং, তারপর হয়েছে এভরিথিং। তাহলে কনসাসনেসটার যে লেয়ার আছে, সেই লেয়ারটা ডিসেন্ড করতে করতে একদিন জ্বর হয়েছিল, সেই জ্বর থেকে আবার যে এভলিউশন হচ্ছিল, যে জ্বরের থেকে এভলিউশন হচ্ছে সেটা তো আমরা তো ডারউইনের থিওরিতে পড়ি যে একটা এভলিউশনের ফলে আজকে এটা হয়েছে। কিন্তু ডারউইন যেখানে থেমে গেছেন, যেটা বুঝতে পারেনি, আদারওয়াইজ তার অবদান অসামান্য, যে কনসাসনেস ফ্যাক্টরটা কিভাবে উঠছে, অ্যাসেন্ড করছে, সেই জায়গায় এসে মাইন্ডের যে আবির্ভাব, এবং এই মাইন্ডটা তার যে লেয়ার অফ মাইন্ড আছে, আপনার টিচাররা শুনতে শুনতে অনেকে ভাবতে পারেন যে এর সাথে আমাদের টিচিংয়ের কি সম্পর্ক, অবশ্যই সম্পর্ক আছে। মানে এইটা যদি গ্রাস করতে পারি, তাহলে ইন্টিগ্রাল এডুকেশনের যে তার যে অ্যাচিভমেন্ট, মানে সেইটা আমরা ধরতে পারবো। তার আগে আমরা গ্রোপিং করছি, এবং গ্রোপিং করাটাও একটা কাজ। আমরা তো রাতারাতি কোনো জায়গায় পৌঁছবে, গ্রোপ করতে করতেই, বাংলা করতে করতেই পৌঁছই। তো সেই হায়ারার্কিতে যতক্ষণ না উঠতে পারছি, ততক্ষণ এই ডিভিশন থাকবে, এই কম্পিটিশন থাকবে, এবং ওয়ার্ল্ড অফ অ্যাগনি, ওয়ার্ল্ড অফ হ্যাট্রেড, ওয়ার্ল্ড অফ ওয়ার, এই চলবে। শ্রী অরবিন্দ সেই জার্নিটা করেছিলেন, করতে করতে আজকের যে জায়গাটা, সেটাকে উনি বলছেন ওভারমেন্টাল কনসাসনেস, দ্য ওয়ার্ল্ড অফ গডস, দ্য ওয়ার্ল্ড অফ গডস। এবং সেই জায়গাটার প্রিজাইডিং অবতার হচ্ছেন শ্রীকৃষ্ণ। কিনা সেইখান থেকেই ম্যানিফেস্টেশনটা, এই যে এই লোয়ার হেমিস্ফিয়ারের ম্যানিফেস্টেশনটা সেইখান থেকে হচ্ছে, এবং সমস্ত লীলাটা সেখান থেকে হচ্ছে। এবং সেই জায়গাটায় তিনি উঠেছিলেন কেন, যে তারপরেও একটা জায়গা আছে, যে জায়গাটায় উঠতে গেলে এই জায়গাটা তো অন্তত পেরতে হবে না, এটা হচ্ছে এই দুটোর মাঝখানে একটা জায়গা। ওভার মাইন্ড থেকে সুপার মাইন্ডটা কি, সেটা এমন একটা রিচ চেতনা, বিজ্ঞানময় চেতনা, যেটা শ্রী অরবিন্দ ডিসকভার করেছেন। শ্রী অরবিন্দের আগে পর্যন্ত কোথাও এটা ধরা পড়ে, বৈষ্ণব সাধনা, তন্ত্র সাধনার মধ্যে ফ্ল্যাশ হয়েছিল, কিন্তু এটা রিভিলেশনটা শ্রী অরবিন্দকে ধরেই জিনিসটা হয়েছে। তো ওই যে রিচ চেতনাটা শ্রী অরবিন্দ আমাদের লজিক্যালি বোঝানোর চেষ্টা করেছেন, সেই রিচ চেতনাটা যদি আমাদের কনসাসনেসের মধ্যে আজ হোক, 50 বছর হোক, 100 বছর পরে হোক, যদি না নামে, একটা সাইজেবল সেকশন অফ হিউম্যানিটির মধ্যে যদি এটা না আসে, কোনো প্রবলেমকে আমরা সলভ করতে পারবো না স্থায়ীভাবে। যে ট্রান্সফরমেশন অফ নেচার, সেটাও কোনোদিন হবে না। যেটা হবে সেটা হচ্ছে প্রকৃতিকে কোনো রকম করে জোড়াতালি দিয়ে বেঁধে বেঁধে আইন দিয়ে ফেলে, যখনই আলাদা হবে তখনই সেটা তার রূপ ধারণ করবে। আর ট্রান্সফরমেশন আর চেঞ্জের মধ্যে পার্থক্য। চেঞ্জ মানে একটা সার্টেন কন্ডিশনাল চেঞ্জ, একটা, কিন্তু ট্রান্সফরমেশন টোটাল নেচার, টোটাল কম্পোনেন্টসটাই চেঞ্জ। এবং ল অফ এন্ট্রপি, যেটা ল অফ এন্ট্রপিটা হচ্ছে কি, ল অফ এন্ট্রপি হচ্ছে বার্থ, গ্রোথ, ডিকে, ডেথ, এটা ল অফ এন্ট্রপি। শ্রী অরবিন্দ এমন একটা জিনিস নিয়ে কাজ করেছেন যে রিভার্সাল অফ এন্ট্রপি, বলে সেটা কি সৃষ্টি ছাড়া না। ল অফ এন্ট্রপি যেটা, সেটা হচ্ছে ফেনোমেনাল ল, যেটা ডমিনেন্ট ল অফ ফিজিক্স। কিন্তু ল অফ এন্ট্রপির বাইরেও একটা ল আছে, যেমন ল অফ গ্র্যাভিটেশনটা হচ্ছে আমাদের এই পৃথিবীর জন্য প্রযোজ্য,
কিন্তু একটা সার্টেন জোন পেরিয়ে গেলে তো ল অফ গ্র্যাভিটেশন থাকছে না। তাহলে ল অফ গ্র্যাভিটেশন দিয়ে আমরা ইউনিভার্সাল কসমিক সবকিছু সমাধান করতে যাই, সেটা তো হবে না। তাহলে আর কি করে, তাহলে তো চাঁদে কেউ পৌঁছতো না যদি ল অফ গ্র্যাভিটেশনটাই ডমিনেন্ট হতো। তার মানে ল অফ ফিজিক্স যেটা, ল অফ এন্ট্রপি যেটা, তার রিভার্সাল একটা আছে যে সেটা প্রকৃতি প্রমাণ করে রেখে দিয়েছে একটা স্যাম্পল হিসাবে। আমি যখন কোভিডের সময় প্রথম অনলাইন ক্লাস শুরু হয়, আমাকে দিয়ে শুরু হয়েছিল, আমি সেখানে সেকেন্ড ক্লাসে এটা ভিডিওটা করে ক্লাসটা নিয়েছিলাম যে সমুদ্রের একটা ফিশ আছে, সেই ফিশটাকে যদি আপনি কেটে ফেলেন, ওই কাটা অংশ থেকে ওর আবার একটা ফিশ জন্ম হয়ে যাচ্ছে। ইয়েস, আমি সেটা ভিডিওটা দিয়েছিলাম সেখানে। ল অফ এন্ট্রপি কাজ করছে না তো। আর ল অফ এন্ট্রপি যদি সাটল সেন্স, মানে সাটল সেন্সটাই হচ্ছে আসল সেন্স, যে প্রকৃতির যে মধ্যে, প্রকৃতি মানে যে মহাপ্রকৃতির মধ্যে কিন্তু ল অফ এন্ট্রপিটা যে অর্থে আমরা ম্যাটারের মধ্যে দেখি, মেশিনের মধ্যে দেখি, প্রকৃতির মধ্যে কিন্তু নেই। ইজ দেয়ার এনি ডে? নো, দেয়ার ইজ নো ডে। ডেটটা তো শুধু ফর্মে রয়েছে। লাইফের মধ্যে ডেথ আছে, লাইফ তো পারপেচুয়াল। আমার শরীরটা চলে যাচ্ছে, লাইফ সেটা আরেকটা শরীরের ফর্মেশন নিচ্ছে, লাইফ ইজ পারপেচুয়াল। সুতরাং এই প্রকৃতির যে মানে তার যে ল, সেখানেও কিন্তু এন্ট্রপি নেই। যখন সেটা ফর্মেশন নিচ্ছে, তার মধ্যে এন্ট্রপিটা কাজ করছে। একটা মেশিন পেরিশেবল, একটা জড় পদার্থ পেরিশেবল, কিন্তু তার ভিতরে যে স্পিরিট আছে। আমি পরশুদিনই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করেছি, কি আশ্চর্য, বাইরের জগতের ফেসবুকের যে সমস্ত গ্রুপরা আছে, তারা মায়ের কথা ধরতে পারছে, বলছে ভাই দেয়ার ইজ নো ডে। মা বলছেন, আমি সেই এজেন্ডার সেই কোশ্চেনটা বাংলায় করে দিয়েছি। আর ডিভাইনের কাছে দেয়ার ইজ লিভিং আর ডেড এর মধ্যে কোনো পার্থক্য নেই। এভরিথিং ইজ ডিভাইন। ডিভাইনের কাছে কোনো ডিভিশনই নেই। ইট ইজ ডেড অ্যান্ড ইট ইজ লিভিং। ডেডের মধ্যেও তিনি আছেন কনসাসনেস। তো কোয়ান্টাম কনসাসনেসও তাই বলছে। এমন কোনো ম্যাটার নেই যার মধ্যে কনসাসনেস নেই। ফোটন আছে, ইলেকট্রন আছে। ইলেকট্রনটা কি, প্রোটনটা কি? তাহলে অ্যাবসলিউট ডেথ বলে কিছু নেই। আমরা সেটা বোঝানোর সুবিধার জন্য শ্রী অরবিন্দ বলছেন যে এই যে জায়গাটা মানুষকে আনাই হয়েছে, এনেছে যে মানুষ এভলভ করবে। আমরা নিজের ইচ্ছা আসেনি, আমরা আমাদের তৈরি করিনি। কোনো এক কনসাসনেসের খেলার ফলে এভলিউশনের পরে আমরা লাস্ট এসেছি, আমাদের শেষ, তাই না? আমাদের শেষ আবির্ভাব না, আমাদের আগের প্রজাতিরা সব এসে গেছে। এবং এর জন্য একটা গ্র্যান্ড প্ল্যান তো আছে, গ্র্যান্ড প্ল্যান। আমরা যদি তার থেকে বিস্তৃত হই, এটা চরম অকৃতজ্ঞতা। উই আর নট আওয়ার অফ দি গ্র্যান্ড প্ল্যান। সেই গ্র্যান্ড প্ল্যানটা লাইফ ডিভাইন শ্রী অরবিন্দ ভারী সুন্দর বলেছেন, ফিলোসফিক্যালি বলেছেন। একটু পড়তে অসুবিধা হয় যারা প্রথম পড়বেন, কিন্তু বাট ইট ইস এ ভেরি মাচ লজিক্যাল। লাইফ ডিভাইনের মধ্যে এত লজিক্যাল প্রপোজিশন পৃথিবীতে হয় না। তো তিনি পাঠিয়েছেন, তিনি নিজে এক্সপেরিমেন্ট করবেন যে নিজে কিভাবে আনফোল্ড করতে পারেন, নিজেকে কিভাবে নানানভাবে নিজেকে ফর্মে তুলতে পারেন। যে কনসাসনেস, দ্য ফান্ডামেন্টাল ইজ কনসাসনেস। একটা গোলাপের যে ফ্র্যাগ্রেন্স, সেটাও কনসাসনেস। একটা জবা ফুল হচ্ছে, সেটাও কনসাসনেস অ্যাপ্রোচ। আমি কথা বলছি, সেটাও কনসাসনেস। এভরিথিং ইজ কনসাসনেস, ফান্ডামেন্টাল ইজ কনসাসনেস। এবং এইটা যদি আমরা ধরতে না পারি, মানে হিউম্যান বিইং এর, হিউম্যান সিভিলাইজেশনের পক্ষে যে কি দুর্গতি অপেক্ষা করছে, যতদিন না আমরা ধরতে পারবো। কিন্তু ভগবানের অসীম ধৈর্য, ভগবান ছেড়ে দিয়েছেন আমাদেরকে সব দিয়ে। পোটেনশিয়ালিটি, তুমি পোটেনশিয়ালিটি এক্সপ্লোর করবে, কি তুমি ওই জায়গায় পড়ে থাকবে, কি তুমি মান্ডেন অ্যাফেয়ার্স নিয়ে থাকবে, কি লাভ কি? শ্রী অরবিন্দ সেই ওভার মাইন্ডে যখন আজকের দিনে গেলেন তার জার্নিতে, সেইখানে দি ওয়ার্ল্ড অফ গডস, ওয়ার্ল্ড অফ বিইংস, হায়ার বিইংস, সেই বিইংস গুলো আমাদের এই যে আমরা বিশ্ব লীলায় তারা কাজ করে, আমরা বুঝতে পারি। এই নিয়ে আমাদের ভারতবর্ষের বেদ উপনিষদ ঋষিরাও বলেছেন, শ্রী অরবিন্দ লজিক্যালি অ্যানালিটিক্যালি বলেছেন, মা তো আরো সুন্দরভাবে কথার ছলে বলেছেন। এই যে ওয়ার্ল্ড অফ গডস,
যে ওয়ার্ল্ড অফ গডস আমাদের মধ্যে কাজ করে, কিন্তু ওয়ার্ল্ড অফ গডস এর মুশকিল হচ্ছে যে ওয়ার্ল্ড গডসদের যখন সৃষ্টি করেছেন ডিভাইন, তারা এক একজন ক্যাবিনেট মিনিস্টারের মতো, প্রত্যেকের একটা আলাদা দপ্তর আছে। ইন্দ্র দপ্তরে বলুন ইন্টারফেয়ার করবে না, গণেশের যেটা ডিপার্টমেন্ট সেটা লক্ষ্মীর কাজ না। দেয়ার আর অল মিনিস্টার্স টু প্রিজাইড ওভার দি ক্রিয়েশন, এবং তাদেরকে প্রত্যেকেই তারা অটোনোমাস মাইন্ডেড, খুব লজিক্যাল। শ্রী অরবিন্দ এত সুন্দর করে শিখেছেন মা, দে আর ভেরি মাচ অটোনোমাস, এবং তাদের স্মৃতিতে আছে একটা ঐক্যবোধ। তারা যে সুপ্রিম থেকে এসছে, সুপ্রিমই যে তাদেরকে এই বিইংস গুলোকে তৈরি করেছেন, সেটা তাদের স্মৃতিতে আছে, কিন্তু তারা সার্বভৌম, তারা প্রত্যেকেই স্বয়ং স্বাধীন এবং তারা নিজেদের মতো শাসন করে। কিন্তু একে অন্যের সাথে একে অন্যের মধ্যে ইন্টারফেয়ার করতে পারে না, এবং করতে গিয়ে তারা সুপ্রিমের যে ডাইরেক্ট যে ডিসেন্ট, তার যে ডাইরেক্ট ম্যানিফেস্টেশন, সেটা তারা করতে পারে না। এতদিন পর্যন্ত পারেনি, কেউ চেষ্টাও করে। আমি খুব লজিক্যালি একটু বুঝে একটু কথার ছলে বলছি, দিস ভেরি সামথিং একাডেমিক, কিন্তু একাডেমিক হতে হবে না, আমাদের জিনিসটাকে আমাদের মাথায় আনতে হবে। তো মা তখন করছেন কি, শ্রী অরবিন্দ যখন ওই সাধনাটা করছেন, ওয়ার্ল্ড অফ ওভার মাইন্ডে যাবেন, কারণ ওভার মাইন্ডে না গেলে সুপার মাইন্ড, যেখানে ঋত্বিক চেতনাটা যদি পৃথিবীতে না আসে, মানুষের এই দুর্দশা কোনোদিন ঘটবে না। মানুষকে অখণ্ডতার চেতনা, অবিভাজ্যতার চেতনা, ওয়াননেসের যে চেতনা, সর্বং খলিদম ব্রহ্ম, সেটা কোনোদিনই হবে না, ওগুলো কথার কথা হবে। ওই ঋষিদের আত্মবাক্য আমরা কিছু পণ্ডিতরা, কিছু একাডেমিশিয়ানরা এরকম থিসিস লিখবো আর এসব বলবো, আমাদের জীবনে আসবে। তখন মা অলরেডি ওয়ার্ল্ড অফ গডস গুলোকে নামাচ্ছে, একদম ভার্বাটিক্যালি লেখা আছে, সেই ওয়ার্ল্ড অফ গডস গুলোকে মা নামাচ্ছেন, যার জন্য যেটা প্রয়োজন, সামথিং অ্যামিউজিং। তখন যে সমস্ত সাধকেরা লিখছেন তাদের লেখার মধ্যে অ্যামিউজিং আমাদের কাছে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হচ্ছে। সব মা নামাচ্ছেন তাদের অগ্রগতির জন্য, তাদের প্রোগ্রেসের জন্য মা এক্সপেরিমেন্ট করছেন। তো শ্রী অরবিন্দকে বললেন, শ্রী অরবিন্দকে মা বললেন, শ্রী অরবিন্দ বললেন, ওটা তো তুমি করছো প্রত্যেকের অগ্রগতির জন্য, তুমি সাহায্যটা করছো, কিন্তু আমাদের দরকার ওর থেকে আরো বড় কিছু। টোটাল আর্ট কনসাসনেসের মধ্যে এটার ম্যানিফেস্টেশন। তার মানে তুমি যেটা করছো ইন্ডিভিজুয়ালি, দিস ইজ নট রিকোয়ার্ড, ঠিক আছে ওটা, কিন্তু আমাদের যে বৃহত্তর উদ্দেশ্য, তার জন্য ওটা যথেষ্ট নয়। দেনান্দার মাদার গেল, মা ওটাকে ত্যাগ করলেন। ভাবুন, আমাদের উদ্দেশ্য হচ্ছে আর্ট কনসাসনেসের মধ্যে আলটিমেটলি ঋচিত চেতনা প্রতিষ্ঠিত হবে, সেটা মানুষের মধ্যে যাতে কাজ করতে পারে। মানুষকে যেটা হাজার হাজার বছর ধরে সাধনা করে করতে হতো, সেটা মানুষের আয়ত্তের মধ্যে আনার জন্য এই হারকুলিয়ান জার্নিটা তিনি এবং মা করছেন। এবং ওভার মাইন্ডে যখন শ্রী অরবিন্দ উঠে গেলেন, আজকের দিনটা কি হলো, আমি শুধু মায়ের কথাটা বলছি, তথ্য যা আছে এর বাইরে আমার স্পর্ধা নেই। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ প্রায় আসছেন শ্রী অরবিন্দের কাছে। মা দেখছেন শ্রী অরবিন্দ যখন হাঁটছেন উপরে ছাদে, শ্রীকৃষ্ণ পিছন পিছন হাঁটছেন, একদম সব ছাপা আছে। তো শ্রীকৃষ্ণকে বললেন যে তুমি এবারে এসো, তোমার এই কাজটা শ্রী অরবিন্দের কাজে সহযোগিতা করো। আমি একটু গল্পের ছলে বলছি, সামথিং ইজ মোর একাডেমিক, একটু মানে বুঝতে অসুবিধা হতে পারে। আলটিমেটলি শ্রীকৃষ্ণ তার চেতনা, তার ফিক্সড হলো শ্রী অরবিন্দের শরীরে। মা এই কথাটা দিচ্ছেন, ফিক্সড হয়ে গেল, এরা চলে যাওয়ার প্রশ্ন নেই, আসে যায় যাওয়াটার প্রশ্ন নেই, শরীর চেতনার মধ্যে ফিক্সড হয়ে গেল। কথাটা এইরকম, ফিক্সড হয়ে যাওয়া মানে
যেটা শ্রী অরবিন্দকে আশ্রয় করে বৃত্তি চেতনায় কাজ করবে, যেটা আগে আসতো যেত, তার কোনো স্থায়িত্ব ছিল না, সেটা স্থায়িত্ব পেল। এটা একটা ঐতিহাসিক ঘটনা, আধ্যাত্মিকতার ইতিহাসে। মা আমাদের মতো মানে নবী, আমাদের মতো শিশুদের মা যেরকম হয় বোঝানোর চেষ্টা করেছেন সেটুকু আমি বলছি। এবং তারপর থেকে শ্রী অরবিন্দের জার্নিটা হলো আরো উপরে, এবং যেটা আজকে পার্থসারথী ঘোষ বললেন যে আজকের দিনে শ্রী অরবিন্দ একেবারে অন্তরালে চলে গেল। তারপরে যে জার্নিটা, সেই জার্নিটা করার জন্য সেখানে তিনি একেবারে নিঃসঙ্গ প্রতি কেউ নেই, তিনি সেই জার্নিটা করবেন। যে অসম্ভব, কেউ এটা সাহস করেনি এই জায়গাটায় যাওয়ার। মা বাইরের জগতে, মা সেই কাজটা অর্গানাইজেশনাল লেভেলে সেই কাজটা করার জন্য মা আশ্রমের দায়িত্ব নিলেন। এত কথা বলার পরে এখন প্রশ্নটা হবে যে তাহলে আমরা কোথায়? আমরা তো লিমিটেড, আমাদের দ্বারা তো সম্ভবই নয় সেরকম যেটা করেছেন। হ্যাঁ, আমাদের ওইটা নিয়ে মাথা ব্যথা করে লাভ, কারণ এই স্টোরিটা বললাম শুধু ঘটনাটা কি সেটাকে বলার জন্য, ওটা আমাদের দ্বারা সম্ভব নয়, সেই জন্য মাকে রেখে গেলেন। এবং তারপরে মা যে কাজটা করেছেন সেটা একটা ইতিহাস। তারপরে শ্রী অরবিন্দ যখন দেহত্যাগ করলেন, শ্রী অরবিন্দ যা কিছু অ্যাচিভ করেছিলেন, তার চেতনা, তার যা কিছু, সেটা আমি খুব সহজভাবে বলছি, সেটা একদম ইনার ট্রান্সফার হয়ে গেল। যেমন সম্পত্তি হস্তান্তর হয়, ওটা শ্রী অরবিন্দর থেকে মার কাছে চলে গেল, পরিষ্কার মাইন্ড অফ লাইট, একদম মার মধ্যে সেটা চলে গেল। মা ওইটা নিয়ে কাজ করতে শুরু করল। মার কাজটা হচ্ছে আমাদেরকে তৈরি করা, আমাদের ওই সাধনা করা কোনো মানুষের পক্ষে সম্ভব না। এটা শ্রী অরবিন্দ করেছেন মানব জাতির জন্য, এবং তার একটা পিতৃ চেতনায় তার একটা পার্মানেন্ট জায়গা হয়ে গেছে। সেই চেতনাটা এসে পৃথিবীতে সে তার জায়গা করে নিয়েছে। সেটা হচ্ছে 29শে ফেব্রুয়ারি, তার অনেক পরে 1956 সালে সেই দিনটাতে একদিন সেটা পৃথিবীতে নেমে এসেছিল প্লেগ্রাউন্ডে। মা যেভাবে আমাদেরকে বুঝিয়েছে, তারপর থেকে যেটা মা বইতে আমরা পড়ি, আমরা যে মা বইতে পড়ি, আমরা ওগুলো পড়ি, আমাদের ন্যূনতম কোঅপারেশন আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে, ন্যূনতম। এর থেকে ন্যূনতম পৃথিবীর ইতিহাসে আমি জানি না, একাডেমিক্যালিও আমার জানা নেই যে আমাদের কোনো কাজ নেই, আমাদের ওটা কাজই নয়। ওটা শ্রী অরবিন্দ ছাড়া, মা ছাড়া ওই কাজ, ওরা দুজনেই এসেছিলেন ওই কাজটা করার জন্য, টু পেভ দ্য ওয়ে। টানেলটা বন্ধ ছিল, টানেলটাকে খুঁড়ে, সেই যেমন গঙ্গার তলে জার্মান মেশিন এসে পাতাল রেল করেছে দুঃসাধ্য কাজটা, ওই টানেলটাকে ওরা করে দিয়েছে। আমাদের কাজটা হচ্ছে একটু ওপেন রাখা, আর ওপেন থাকলেই মা সেই কাজটা করবে। যার যেরকম প্রস্তুতি, তাতে কখনো ওভার মাইন্ডের গডসরা আমার ভিতর দিয়ে কাজ করতে পারে, কখনো কখনো সুপ্রামেন্টাল এসে আমাকে ছুঁয়ে চলে যেতে পারে। আই ডু নট নো, উই ডু নট নো। এবং আমাদের এটা এইভাবে চেষ্টা করে, আমাদের কাছে হচ্ছে ওপেনিং। ওপেনিংটাই কাজ। ওপেনিং কিভাবে করবো? মুশকিল হচ্ছে যে এর থেকে সহজ কাজ হলে এর থেকে কঠিন কাজ হলো। শ্রী অরবিন্দের রেকর্ডস অফ যোগ পড়ছিলাম আবার। ওপেনিং মানে কি? আমার যে প্রিকনসিভ, আমার যে অর্জিত, আমার যে অভ্যাসগত, আমার যে সংস্কারগত, আমার যে সত্তাগুলো আমি বহন করে চলেছি, আমার মন, আমার প্রাণ, আমার দেহ, তার যে অভ্যাস, এটাকে একটা প্যাসিভ স্টেজে নিয়ে যেতে। প্যাসিভ কথাটা শ্রী অরবিন্দ রেকর্ডস অফ যোগ থেকে প্যাসিভ স্টেজে নিয়ে যেতে হবে। প্যাসিভ মানে ইনার্শিয়া নয়, প্যাসিভিটির সাথে ইনার্শিয়াকে যেন এক করে না ফেলি। প্যাসিভ মানে একে সাইলেন্ট করে দিতে হবে, যাতে নতুন কিছু যদি আসে সেইটার জায়গা যেন ওপেন থাকে। আর ইনার্ট মানে কি? ইনার্ট মানে একটা নিরে, তোর মধ্যে কিছু ঢুকতেই পারবে না। সেই জন্য শ্রী অরবিন্দ রেকর্ড অফ যোগ বলছেন, ডোন্ট কনফিউজ ইট উইথ
ইনার্টনেস। প্যাসিভিটি মিন্স চিরঞ্জনী বলছেন প্যাসিভ করাটাই আমাদের কাজ। কিন্তু আমরা কি করি? এই জন্য এখন সত্যি কথা বলছি, লেকচার দিতে ইচ্ছা করে না, কিন্তু লেকচারে কাজ নয়, এগুলো প্রতিদিন প্রত্যেকটা কাজের মধ্যে নিজেকে দেখার কাজ, এবং তার জন্য এত সময় দিতে হয়। প্রত্যেকেই দেওয়া উচিত। বেশি কথা বললে, বেশি পোস্টিং করলে ওর জন্য সময় পাওয়া যায় না, নিজের প্রতি অবিচার হয়। সেটা হচ্ছে যে প্রতি মুহূর্তে আমরা সবকিছু জাজ করছি, বলছি, বিচার করছি, মত দিচ্ছি। আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে আমার কোন মনটা কাজ করছে। আমার জাজমেন্টাল মনটা হচ্ছে ফেনোমেনাটা যেটা দেখি, মানে এই যেরকম জন্মচক্ষে দেখছি সেটা। কিন্তু জন্মচক্ষে দেখাটা গ্লোবালি দেখানো, জন্মচক্ষে দেখাটা হচ্ছে ভার্টিক্যালি দেখা, হরাইজন্টালি দেখা। আমাদের ভার্টিক্যালি দেখতে হবে। তা ভার্টিক্যালি দেখতে হলে তো চেতনাটাকে তুলতে হবে, যাতে আপনার পিছনটাও দেখতে পারি, ডান দিকটাও দেখতে পারি, বাকি সামনেটা তো দেখছি। এটা একটা সাইকোলজিক্যাল প্রসেস, এবং এই সাইকোলজিক্যাল প্রসেস যতক্ষণ না আমি এটা পাচ্ছি, কখন পারবো? যখন আমার যে মাইন্ড প্রপার, আমার যে ফিজিক্যাল মাইন্ড, আমার যে শরীরকে ঘিরে আমার যে মন, আমার আসক্তিকে ঘিরে যে মন, আসক্তি মানে নানান রকম চাহিদা, ডিম্যান্ড, ডিজায়ার, এই মন কোনোদিন ওই মনে পৌঁছতে পারবে না। এই মনটাকে প্যাসিভ করতে হবে। প্রশ্ন হচ্ছে প্যাসিভ করলে তাহলে কি আমি সুন্দর সোনার জিনিস পরবো না, আমি একটা ম্যাচ করা শাড়ি পরবো না, আমার কি বিলাসিতা না, আমরা পরবো সৌন্দর্যের জন্য পরবো, সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য পরবো, কিন্তু আসক্তির জন্য পরবো না। একটা উদাহরণ দিচ্ছি, আসক্তির জন্য পড়া, সৌন্দর্যের জন্য পড়া তখন থেকে যখন বুঝবো যে আমি পড়ছি সৌন্দর্যটাকে উপভোগ করা। কারণ ডিভাইনের একটা ম্যানিফেস্টেশন অ্যাসপেক্ট হচ্ছে বিউটি। ডিভাইন অনেক কিছুর বিরুদ্ধে ম্যানিফেস্ট করে, তার একটা ম্যানিফেস্টেশন হচ্ছে ট্রু বিউটি। মহালক্ষ্মী চ্যাপ্টারে পড়বেন, শ্রী অরবিন্দজির মা বলতে গিয়েছে। সেই জিনিসটা যদি আমার থেকে চলে যায়, ইফ দেয়ার ইজ নো রিপেন্টেন্স, যদি কোনো অনুতাপ না থাকে, দুঃখ না থাকে, তাহলে বুঝবো আমার আসক্তি। আমার জিনিসটার প্রতি আমার শ্রদ্ধা আছে, একটা সৌন্দর্য প্রীতি আছে, সবকিছু আছে, আসক্তি নেই। এই নিজেকে নিজে দেখার এই সাধনাটা কিন্তু খুব জরুরি। অর্থাৎ আমি সবকিছুই করব নিরাসক্ত হয়ে। আমি যদি খুব র্যাশনাল হই, আমি একটা কবিরের একটা 2 লাইনের স্টোরি দিয়ে একটা হোয়াটসঅ্যাপে আমার ইউটিউব করেছিলাম, দেখলাম জেনারেল মানে অনেক ফেসবুকে যারা কেউ শ্রী অরবিন্দ মা বোঝে না, ভীষণ তাদের টাচ করে। মানুষের একটা ভ্যাকুয়াম আছে, ওই জায়গাটা যদি ঠিক জিনিসটা দেবেন টাচ করে। কবিরের সুফি সাধকের ঘরে একজন এসছে, দেখছে কিছুই নেই, একটা ল্যাম্প জ্বলছে, একজন ভিজিটার এসছে। তো বলছেন, গুরু আপনার তো কিছুই নেই। তখন সে বলছে সেই ভিজিটারকে যে আসলে তুমি যেমন এসছো আমার কাছে ভিজিটার হয়ে, আই এম অলসো ভিজিটার। আমি ভিজিটার হয়ে এসেছি, আবার একদিন চলে যাব। সুতরাং কিছুই আমাদের পজেস করার নেই, আমরা ইউজ করতে পারি, কিন্তু ইউজ করতে গিয়ে আমরা পজেস করি। আর এই পজেস করার থেকে যত যন্ত্রণা, দুঃখ, যত অসম প্রতিযোগিতা, আজকে রাজনীতিতে যা কিছু ভায়োলেন্স, সমস্ত এইখান থেকে। সেজন্য মা বলছেন, ইফ ম্যান কনসেন্স টু বি স্পিরিচুয়ালাইজড, এভরিথিং উইল বি সলভড। মানুষ যদি একবার আধ্যাত্মিক হওয়া মানে একটা বিস্ফারিত চেতনা, যে চেতনার মধ্যে তুমি চিরকাল আছো, থাকবে অনন্তকাল, তোমার অস্তিত্ব, তোমার। আর যা কিছু দেখছো বাইরের জগতে, এগুলো হচ্ছে ক্ষণভঙ্গুর, কিন্তু যেটা চিরকালীন সেটা তোমার চেতনা, তোমার চিরন্তন অস্তিত্ব। তুমি চিরন্তনের মধ্যে যেদিন বাস করতে শিখবে, তখন তোমার এই মানে কি বলে লুজ করা, হারিয়ে যাওয়া, মিস করা, এই বোধটাই চলে যাবে। এবং যতক্ষণ না পর্যন্ত তুমি, আর এই বোধটা চলে যেতে হলে তো আমাকে কোথাও একটা অনুশীলন করতে হবে।
আমি যদি আমার ফিজিক্যাল মাইন্ডেই থাকি, আমার প্রাণময় চেতনাতেই থাকি, আমার দেহময় চেতনাতেই থাকি, তাহলে আমি ওখান থেকে উঠবো কি করে? আর ইন্টিগ্রাল এডুকেশনের যে কথাটা বলা হচ্ছে, শ্রী অরবিন্দ বলছেন ইন্টিগ্রাল এডুকেশনে তিনি যে দিয়েছেন সেটা হচ্ছে ওই মানুষটা ল্যাবরেটরিতে গড়ার জন্য ইন্টিগ্রাল এডুকেশন। ইন্টিগ্রাল এডুকেশন অ্যাপ্রোচটা কি? ওই নতুন মানুষ গড়ার কারখানাটাই হচ্ছে ইন্টিগ্রাল এডুকেশন। তাহলে ফিজিক্স কেন বলবো, কেমিস্ট্রি কেন বলবো? আরে ওগুলো হচ্ছে একটা এন্টার সাপোর্ট সিস্টেম। ফিজিক্সটা পড়বো কেন? ফিজিক্সটা আমার এই সাপোর্ট সিস্টেমটাকে যাতে সে সাপোর্ট দিতে পারে, এনরিচ করতে পারে, তার জন্য ল ফিজিক্সটাকে বুঝতে হবে, তার জন্য সেই জন্য যা কিছু করার। কিন্তু আমরা সবকিছু আর্টিফিশিয়ালি করে দিচ্ছি। এই আর্টিফিশিয়ালি যখন করছি, এর পিছনে আমার ইগো কাজ করছে। ইগোটাই একমাত্র কিন্তু ইউনিভার্সাল নয়, এটা আমরা ফরমেশন দিয়েছি, ইট ইজ সুপারফিশিয়াল। আদারওয়াইজ এভরিথিং কামস ফ্রম দি নেচার। ইগোটাই আমরা ফরমেশন দিয়ে দিই, যেটা পশুদের নেই, আমাদের আছে। যেদিন আমরা ইগোটাকে লিকুইডেট করতে পারবো বা এটাকে বিস্ফারিত করে দিতে পারবো বৃহত্তর যে বোধে, সেদিন সব প্রবলেম সলভ। সেদিনই বুঝবো আমার অস্তিত্বের সাথে ওনার অস্তিত্ব ইন্টিগ্রেটেড। কি করে হবে? প্রত্যেকে আমরা ইনসিকিউর, কেন আমরা তো ডিভিশনটা আমরাই করেছি। আমরা সম্প্রদায়ে করেছি, আমরা ধর্মে করেছি, আমরা রাজনীতিতে করেছি, আমরা সংস্কারে করেছি। বৈচিত্র্যটা এক আলাদা জিনিস, কিন্তু ডিভাইড করা অন্য জিনিস। এই ডিভিশনটা কে ঘোচাবে? মনের উপরে যদি না দিতে পারে, তাহলে আমার শিক্ষার্থীদের মধ্যে আমি তার যে ভিতরের যে সত্তাটা আছে, সেই সত্তাটা যাতে বাইরে বেরিয়ে এসে তার যে অর্জিত মন প্রাণ দেহ, সে সেটাকে চালিত করবে। সে তখন ফিজিক্সে কি শিখতে হবে, কতটুকু প্রয়োগ করতে হবে, সে অটোমেটিক্যালি সে বুঝবে। ওটাকে তৈরি করে দিতে হবে, ম্যানুফ্যাকচার করতে হবে না। আমরা ম্যানুফ্যাকচার করছি, ম্যানুফ্যাকচার করলেই এত বিপদ। সেই জন্য মা বলেছিলেন একটা কথা আশ্রমের ক্ষেত্রে, আজকের আশ্রম সে জায়গায় নেই, ডিস্টরশন হিউম্যান বিং, তাতে আমাদের অনুশোচনার কিছু নয়, এটা ল অফ নেচার। আশ্রম তার মানুষের মানে মায়ের প্রকৃতির বাইরে না, কতগুলো প্রকৃতিগত মানুষকে নিয়ে আশ্রম হয়েছে। যে আশ্রম, আমার আশ্রম গড়ে উঠেছে কোনোদিন থেকে তৈরি করেনি, এটা আপন গতিতে গড়ে উঠেছে। আশ্রম কোনো প্ল্যান করে হয়নি, মনে হচ্ছে যে আশ্রম আপন প্রয়োজনে ফ্লারিশ হচ্ছে। আমরা সেইটা হতে দিই না, এবং সেটা করাটা সাধনা। আমি আপনাকে বলছি, স্পর্ধা নিয়ে বলছি, আমরা কনক্লুশনে এসে যাব। আমি দীর্ঘদিন ধরে আমার কাজের যে নেচার, এটা চ্যালেঞ্জ নিজের কাছে। আমার সতীর্থরা বলে, আমি একটা কাজে নামি, অকুত ভয় হয়ে আমাকে বলে আপনার ভয়ডর নেই। আমরা একটু মাসুমের কাছে শিখেছি অকুত ভয় হয়ে কেন নামি, যে আমি প্রথমত আমি যে কাজটা নেমেছি সেটা সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে। যদি সত্যের পক্ষে হয় তাহলে ওটা মাকে উদ্দেশ্য করে, মাকে নিবেদন করে কাজটা শুরু করছি। এবং সেইখানে যদি মায়ের চেতনাটার সাথে আমার যদি সেই সাযুজ্য হয়, সাইকোলজিক্যাল সাযুজ্য, স্পিরিচুয়াল অনেক পরের কথা, সাইকোলজিক্যালি যদি আমার একটা সাযুজ্য হয়, আমার তখন তিনি আমাকে যেভাবে করণীয়, যেখানে করণীয়, তিনি আমাকে নিত্য নতুনভাবে গাইড করবেন। কিভাবে গাইড করবেন? তিনি তো সব কানে বলে দেবেন, তিনি পরিস্থিতি তৈরি করবেন, এই দিকে যাও কি ওই দিকে যাও, করতে বাধ্য। এক্সপেরিমেন্ট করে দেখুন, কিন্তু আমরা করতে পারি না। কিছুক্ষণ পরে লজিক্যাল মাইন্ড কাজ করে। মা বলছেন তুমি যে কাজটা করবে, কাজটা করো। তোমার ইগোটা তো এখনো ডমিনেন্ট, ইগো তো তুমি, তার তো রূপান্তর হয়নি। করে তুমি বলো লেট দাই বি ডান, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। এইটা যদি তুমি করতে পারো, প্রতি মুহূর্তে আমি তোমার ভিতরে কাজ করবার জন্য প্রস্তুত। সেই জন্যই তো তার আশা। এবং পরিষ্কার বলছি আমি, মানে এটা আপনি আমাকে ভুল বুঝবেন না, এই কাজ পৃথিবীতে আগে হয়, প্রয়োজন হয়। মা যে জিনিসটা করার জন্য এবার এসেছিলেন, পৃথিবীর ইতিহাসে আধ্যাত্মিকতা, এই ওপেনিংটাও হয়নি। আর এই কাজটা করবার জন্য যে আধার দরকার, সেই আধার এতকাল পরে
মাকে কেন্দ্র করেই হয়েছে। শ্রী অরবিন্দ বলছেন না, মায়ের শরীরটা আনার জন্য মহা সরস্বতীকে 100 বছর অপেক্ষা করতে হয়েছে। 100 বছর। তার কারণ মা যে গর্ভে আসবেন সেই গর্ভটাকে তৈরি করার জন্য ঠিক রাইট মোমেন্টে সেই আধারটা এসেছেন, সেই আধারে মায়ের জন্ম হয়েছে। মা ছিলেন হার্ডকোর ম্যাটেরিয়ালিস্ট, মার্কসিস্ট। একটা মার্কসিস্ট মায়ের গর্ভে মায়ের জন্ম, সেটা একটা বিরাট কাহিনী, সুকল্ড মার্কসিজম মা। তো সেই মা সেই কাজটা প্রতি মুহূর্তে করে চলেছেন। ওভার মাইন্ডের গল্পটা বললাম কেন, যেটা শ্রী অরবিন্দ বর্ণনা করেছেন কি জিনিসটা হয়েছিল শ্রী অরবিন্দের জীবনের ক্ষেত্রে, মা সেটা করেছেন, সেটা আমাদের কাছে একটা টেক্সচুয়াল ইনফরমেশন, একটা আগ্রহ সৃষ্টি করার জন্য, একটা প্রত্যয় জাগানোর জন্য। কিন্তু ওখানে আমরা পৌঁছতে পারবো না নিজের জানি, ওটা দুঃসাধ্য। ও কাজটা করবার কাজ আমাদের, ওটা আমাদের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে এই যে প্রত্যয় ওরা জাগিয়ে দিবে আমাদের সামনে, আমরা এইবার সেই প্রত্যয়িত হব কি না, সেটাই আমাদের কাছে, আমার নিজের সাথে নিজের চ্যালেঞ্জ। নাকি দিন গুজরানের মতো চালিয়ে যাব, এখানে এসে পড়াবো কি অফিসে কাজ করব, এখানে আমার ভালো, আমি স্কিল্ড একজন টিচার, আমার যেগুলো শিখেছি সেগুলো বাচ্চাদের শেখাবো, কি আমি অফিস ম্যানেজমেন্টে আছি, আমার স্কিল যে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করবো, তারপরে আমি আর সেই পুরনো মানুষ। এই ডিকোটমিতে ভগবান কাউকে বাধা দেবেন, এই ডিকোটমি যদি থাকে। কিন্তু এই ডিকোটমির ফল সাংঘাতিক, সেটা নিজের তৈরি। এটা ভগবানের, ভগবান কাউকে অভিশাপ দেন না, ভগবান অভিসম্পাদ করেন না, ভগবানের বিধানের মধ্যেই সে ধারাটা নেই। তাহলে আমাদের কপালে এত দুঃখ কেন, জানো কেন? বিকজ ফর আওয়ার কর্মফল, প্রতিদিন প্রতি মুহূর্তে কর্মফল তৈরি করছি আমরা প্রতিদিন। অর্থাৎ আমি যেভাবে ভাবছি তার থেকে একটা প্রতিক্রিয়া, সেই অনুযায়ী একটা পরিস্থিতি তৈরি করছি। আমি যেভাবে ভাবছি, আমি যেভাবে করছি, সেই পরিস্থিতির থেকে যে জিনিসটা হচ্ছে সেটাই আমার কর্মফল। কর্মফল আগের জীবনের নয়, সেটা একটা অন্য খুব একটা ক্রিটিক্যাল জিনিস, সেটা অন্যদিন কোনো দিন আচরণ। কিন্তু প্রতিদিন আমি আমার কর্মফল তৈরি করছি। আমি আমার শত্রু, আমি আমার বন্ধু। সুতরাং আমাদের যদি সেই হায়ার কনসাসনেসটা, যেটা শ্রী অরবিন্দ অ্যাচিভ করেছিলেন, সেখান থেকে সুপার মাইন্ডে গিয়েছিলেন, মা সেটাকে তার শরীরে ধরে কাজ করেছেন। এবং লাস্ট একটা কথা বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে মা দেহ রাখার পরে, প্রবাবলি ইন দ্য ইয়ার 1976, ইফ আই এম নট রং, সমস্ত জার্নালগুলোতে সেটা নলিনীদা ডিক্লেয়ার করেছিলেন, ফ্রেঞ্চে, ইংরেজিতে, বাংলায়, সম্ভবত হিন্দিতে আমি দেখিনি, কিন্তু ফ্রেঞ্চ ভার্সনটা আমি দেখেছি বুলেটিনে। রিসেন্টলি একটা বই অনুবাদ হয়েছে স্বাতী ঘোষের, চিরন্তনী মা বলে বইটা, যারা মাকে যারা বুঝতে চান পড়বেন, অসাধারণ। স্বাতী অনুবাদটাও সুন্দর করেছে, নলিনীদার একটা ইংরেজি বইয়ের অনুবাদ। তাতে পরিষ্কার মা এসে নলিনীদাকে একদিন বলছেন, দেহত্যাগের অনেক পরে, যে সাটল বডিটা তৈরি হয়েছে, সুপ্রামেন্টাল বডিটা তৈরি হয়ে গেছে আমাদের শরীরটা কিন্তু যে মেটেরিয়াল বডি, তো একটা সাটল বডি আছে। এবং এই সাটল বডিটা আজকে আমি এইগুলো পড়েছি বলে বলছি, তো আমি স্প্যান পত্রিকা এক সময় পড়তাম, তখন একটা রাশিয়ান ক্যামেরা, সেই সময় ইন দ্য ইয়ার 1968 হবে, সেই সময় স্প্যান পত্রিকা একটা ক্যামেরার থেকে যে একটা ছবি সেটা স্প্যানে দিয়েছিল, রাশিয়ান ক্যামেরা। ওটা এত ভালো ওদের আবিষ্কার, সেইটা দিয়ে যখন একটা হিউম্যান বডির ছবি তুলেছে, ছবিটা যখন পজিটিভ করেছে, পজিটিভে যে ছবিটা আসছে হিউম্যান বডি, এবং তার পাশে পুরো হিউম্যান বডিটার একটা অরা। আর আমাদের শাস্ত্র বহুদিন আগে বলেছে, আমাদের এই ফিজিক্যাল বডির চারপাশে একটা সাটল বডি আছে, বডি অফ অরা, আলোর শরীর। এবং সেটা সাধনার ফলে সেই অরাটা অনেক রিফাইন্ড হয়, অনেক ইলুমিনড হয়, তারপরে সেটা একটা চেহারা নিয়ে নেয়। তো মায়ের সেই সাধনার ফলে মায়ের যে চেহারাটা তৈরি হয়েছে, সুপ্রামেন্টাল যে বডিটা, সেইটা নলিনীদার কাছে এসে বলছেন, ইউ সি, ছাপা হয়ে গেছে, দেখো, এই তো আমি এসেছি।
তোমরা কেন তোমাদের সাধনা নিয়ে কি উন্নতি ও অবনতি নিয়ে চিন্তা করছো এই ভাষায়? ওটা তোমাদের কাজ নয়। তোমার সাধনার অগ্রগতি হলো তোমাদের কাজ হচ্ছে যা কিছু আমাকে খুলে ধরো। কাজটা আমার। তুমি ডু ইউ ওয়ান্ট টু বি এ গুড টিচার, আইডিয়াল টিচার? আমি করব। কিন্তু আমরা কেন পাই না যে প্যাসিভিটি আর ইনার্টনেস। প্যাসিভিটি মানে কি? নিজের অর্জিত বিচার বুদ্ধিগুলোকে সাইলেন্ট করে দিতে হবে। থাকবে স্টোর হাউসে, ইরেজ করতে বলছি না, সাইলেন্ট। তার মধ্যে নতুন জিনিস ঢুকবে, ঢুকে ওটাকে রিফর্ম করবে, ট্রান্সফর্ম করবে, ওর থেকে নতুন জিনিস অ্যাকুমুলেটেড হবে, তৈরি হবে, ট্রু সিনথেসিস হবে, কনস্ট্যান্ট সিনথেসিস হবে। মা বলছেন প্রতি মুহূর্তে বিশ্বটা বদলে দিচ্ছে, এত দ্রুত বদলে যাচ্ছে। তোমরা যদি নিজেদেরকে তাল মেলাতে না পারো, তোমরাও কোনোদিন পৃথিবীটার সাথে তাল মেলাতে পারো না, একদিন অবসলেট হয়ে যাবে। এখন তো আরো কোয়ান্টাম গতিতে পৃথিবী পরিবর্তিত হচ্ছে, তাই না? ভাবাই যায়। তাহলে কি পরিমাণ নিজেকে প্যাসিভ করে রাখতে হবে, এবং প্যাসিভ করে রাখার কিছুদিন পর যদি এক্সপেরিমেন্ট করতে শুরু করেন প্যাসিভ, দেখবেন ইউ আর ফিলিং সিকিউর। কে জন্য আপনাকে ধরে রেখেছে, আপনার আর অস্তিত্বের সংকট, ভয়, ভীতি এটা চলে যাচ্ছে এই প্যাসিভিটির সাধনা করতে করতে করতে। দেখবেন একটা সময়, বিকজ মাদার ইজ ওয়ার্কিং থ্রু আস, থ্রু ইউ, থ্রু মি। সুতরাং ওভারমাইন্ডের কনটেক্সচুয়াল ঘটনাটা হচ্ছে আসল কাজটা আমাদের এই, ওটা আমাদের দুঃসাধ্য, ওটা আমাদের জানা রইল, বাকি কাজটা হচ্ছে